গত পরশুদিনই এই রাজ্যের নিউ টাউনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার সভায় একটি বিশেষ কথার উল্লেখ করেছিলেন, যেটা আপনাদেরকে আমি জানিয়েছিলাম। এই আমূল কোম্পানির শিলান্যাসের যে অনুষ্ঠান, উদ্বোধনের যে অনুষ্ঠান, যাই বলুন না কেন, সেই অনুষ্ঠানের একদম শেষ দিকে তিনি বলেছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে তার বিশেষ কিছু আলাপচারিতা হয়েছে, যেটা তিনি প্রকাশ্যে বলবেন না, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আগামী বিধানসভার অধিবেশনেই জানাবেন এবং করে দেখাবেন। এবং বিধানসভার অধিবেশনের প্রথম দিনেই মাননীয় মুখ্যমন্ত্রী সেটা করেও দেখালেন এবং সারা রাজ্যের মানুষ সেটা জানতেও পারল। দুখানা ঐতিহাসিক কিংবদন্তি এবং নজিরবিহীন সিদ্ধান্ত। এক তো সরকারি সমস্ত রকম পরিষেবার ক্ষেত্রে বাংলা ভাষা 1 সেপ্টেম্বর থেকে চালু হয়ে যাচ্ছে, তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, যার অনুরোধপত্র পাঠিয়েছেন এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেটা আমরা অলরেডি আপনাদের এপিসোডে দেখিয়েছি। আর তার সাথে বিকেলবেলা, যেটা তিনি সকালেই ঘোষণা করেছিলেন, তোলপাড় শুরু হয়ে গেছিল তখন থেকেই, সেটা কি, যে বিকেলবেলা তিনি ওপেন করে দিলেন, বা বলা যায় প্রকাশ্যে আনলেন 21শে জুলাইয়ের চ্যাটার্জি কমিশনের সেই রিপোর্ট। এই দুটো অভিঘাত, এই দুটো ঘটনার অভিঘাত রাজনৈতিক ক্ষেত্রে অপরিসীম, এ কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এর সাথে জুড়ে আসছে যে ঘটনাটা, সেটা প্রশ্ন সমস্ত রাজ্যের রাজনৈতিক মহলে, বিশেষজ্ঞ মহলে এবং সাধারণ মানুষের মনের মধ্যে, আমাদের মনের মধ্যে তো বটেই। সেটা হচ্ছে, এই কি সেই শুরু, এই কি সেই সবাই সংবাদ মাধ্যম যেটাকে বলে গ্রিন সিগন্যাল, যে এনাফ ইজ এনাফ, এবার ওই অভিমুখে সমস্ত কাজকর্মগুলো এগোবে। সামনে কিন্তু আগস্ট মাস, সেটাও খুব ইম্পর্টেন্ট। আর ওদিকে আমি বারবার বিভিন্ন এপিসোডে আপনাদেরকে বলেছি যে পার্লামেন্টে যে অধিবেশন চলছে, সেটাও হতে চলেছে ঐতিহাসিক। আগামীকাল পার্লামেন্টে বেশ কয়েকটা নজিরবিহীন বিল আছে বা সংশোধনী বিল আছে। তার মধ্যে আপনার আয়কর সংশোধনী বিল আছে, যেটা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে গভর্নমেন্ট সিকিউরিটিজের ওপরে বিদেশি কিছু বিনিয়োগের ক্ষেত্রে শুল্ক ছাড়ের প্রস্তাব থাকবে সেখানে। এর সাথে আরো কয়েকটা বিল গতকালকে থাকছে। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে বিচারক সংখ্যা, সেটা 33 থেকে বাড়িয়ে 37 করবার যে সংশোধনী বিল, সেটা থাকছে। তার সাথে থাকছে, যেটা আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম গতকালকে, সেটা হচ্ছে বন্দে মাতরম বিল, বা জাতীয় সম্মানকে অবমাননা সেটাকে যে করে তার প্রতিরোধের অ্যামেন্ডমেন্ট বিল, এবং এমএসএমইর উন্নয়ন বিল। এগুলো তো থাকছে, কিন্তু মূল যে 5টি বিলের কথা আপনাদেরকে বারবার বলেছি, সেটা এই অধিবেশনেই কিন্তু আছে। এবার আসি এই এপিসোডটার মূল প্রসঙ্গটায়। একজন রাজনৈতিক নেত্রী গেল, সেই রাজনৈতিক নেত্রী যখন কোন একটি সরকারি দপ্তর পদের ক্ষমতায় আসীন হন, ধরা যাক সেটা এমএলএ, এমপি ইত্যাদি, তাদের কিছু সাংবিধানিক শপথ নিতে হয়, এবং তেমনি সেখানেও কিছু আইন কানুন তাদেরকে কি বলা যায়, একটা প্রতিরক্ষা দেয় আইন কানুনের জায়গায়। কিন্তু এর পরের যে অংশটা, কোন ক্যাবিনেট মন্ত্রী মানে মন্ত্রী হয়ে যাওয়ার পরে, সেখানেও তাকে হুটপাট কোনো কিছু এফআইআর করা, মামলা করবার ক্ষেত্রে কিছু বাধা নিষেধ থাকে। সেখানে স্পিকারের পারমিশন নিতে হয় ইত্যাদি ইত্যাদি। আইন বিশেষজ্ঞরা এগুলো খুব ভালো জানেন।
আমরাও অল্প বিস্তর পড়াশুনো করে টোরে যেটুকু জানতে পারি, কিন্তু একজন সিটিং মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রিত্ব অবশ্যই কিছু আইনি রক্ষা কবচ থাকে তার পদাধিকার বলে, যেমন প্রধানমন্ত্রীর থাকে। এই সমস্ত ব্যাপারগুলো আমরা খুব সম্যক অবহিত। এর ধারা টারাগুলো নিয়ে আলোচনা করতে গেলে এই এপিসোডের আসল উদ্দেশ্যটা নষ্ট হবে, তাই আমি সংক্ষেপে মূল জায়গাটায় আসতে চাইছি। সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই যে রিপোর্টটা প্রকাশ পেল, সেই রিপোর্টটাতে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে জানালেন বিধানসভায় যেটা, এবং পরবর্তীকালে বাইরে বেরিয়ে প্রেস কনফারেন্সে পর্যন্ত যেটা জানালেন সাংবাদিকদের কাছে, সেটা কি মানে চ্যাটার্জি কমিশনের যে সুপারিশ বা সেখানে যেটা বলা হয় শহীদদের পরিবার তাদের 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া, সেটা তিনি দেননি, সেটা দিয়েছেন 2 লক্ষ টাকা। আর যেটা ছিল 5 লক্ষ টাকা আহত এদের, সেটা দিয়েছেন 15,000 টাকা। এ বাদে তিনি তার দপ্তর থেকে, তার সরকারের থেকে তথ্য প্রমাণ উপযুক্ত সময় চ্যাটার্জি কমিশনকে সাপ্লাই করেননি। তার মানেই এখানে আসছে সেই একটা প্রবণতা, সেটা হচ্ছে তথ্য প্রমাণ লোপাট, তথ্য প্রমাণকে চেপে যাওয়া। কিন্তু সেখানে তো তিনি যার সঙ্গে মারপিট করে লড়াই করে যাদেরকে তিনি হারমাদ বলে ক্ষমতায় আসলেন তারা ছিল তার বিপক্ষ। তাহলে ওই কমিশনকে তিনি আটকালেন কেন? কেন যার বিরুদ্ধে প্রধান অভিযোগ গুলি চালনার ঘটনাটা তার হাত নির্দেশে ঘটেছে বলে যে মনীশ গুপ্ত স্বরাষ্ট্র সচিব, সেই স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তকে পরবর্তীকালে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে প্রার্থী করেছিলেন কেন? তিনি জেতেনও ওই মনীশ গুপ্ত, এবং পরবর্তীকালে তিনি বিধায়ক এবং মন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে কেন? এবং এই বামফ্রন্টের যে সমস্ত নেতা টেতা আছেন, এই ঘটনা, এই রিপোর্ট প্রকাশ্যে চলে আসবার পর তারা এ কথাও বলছেন যে ওই নন্দীগ্রামের ঘটনা হোক, এই কি বলে 21শে জুলাইয়ের গুলি চালানোর ঘটনা হোক, সব কিছুতেই যে অফিসারদের কারণে, সেটা গুলি চালনা, অন্যান্য অপরাধ মানে অপরাধ বলে বিরোধীরা তখন বলতো, যদিও সেগুলো তদন্ত হয়নি, তা সেইগুলো যারা করার ফলে নাকি ওই বামফ্রন্ট সরকার বিপদে পড়েছিল, এই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে রিওয়ার্ড দিয়েছিলেন। মনীশ গুপ্তর ঘটনা তো অস্বীকার করা কোনোভাবেই যাচ্ছে না। আর তার পাশাপাশি যদি ধরি, গতকালকে যে মদন মিত্রের একটা বিবৃতি, যে সকালবেলা দাঁত মাজতে 93 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেছিলেন আজ একটা বড় কিছু ঘটনা ঘটাতে হবে, যেটা শুনে মদন মিত্র নাকি কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলেন, তার পরবর্তীটা নাকি ইতিহাস। এত নাকি থাকলে তো হবে না। পশ্চিমবঙ্গের মানুষটা, দেশের মানুষ জানতে চায়, এত নাকি টাকি থাকলে হবে না। স্পষ্ট রিপোর্ট সামনে এসে গেছে বিধানসভায়। আবার সেই রিপোর্টটা প্রকাশ করবার পরে মদন মিত্র উঠে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এই রিপোর্টটা প্রকাশ্যে আনবার জন্য। কিন্তু এইখানে জায়গাটা হচ্ছে এই যে একজন ব্যক্তি ভারতের নাগরিক, তাহলে তার বিরুদ্ধে কতগুলো অভিযোগ থাকার প্রয়োজন আছে। আইনি ব্যবস্থা নিশ্চয়ই, আশা রাখি, আমরা অত্যন্ত ভরসা করি যে সেদিকটায় নিশ্চয়ই তারা নজর দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ফাইল, মানে 21শে জুলাইয়ের যে তদন্ত কমিশনের যে রিপোর্ট, সেই তদন্ত তিনি আবার বলা যায় রিওপেন করেই দিয়েছেন। আবার তিনি এফআইআর যদি কেউ করতে চায়
সেটা তিনি গ্রহণ করবেন বলেছেন। শহীদ পরিবারের কেউ যদি এসে ক্ষতিপূরণের ব্যাপারে আবেদন করে সেটাও তিনি বিবেচনা করবেন। এই ব্যাপারগুলো যখন ঘটছে, মানে সব মিলিয়ে ধরা যায় যে পুরো কেসটা আবার রিওপেন, মানে তদন্ত আবার শুরু হতেই পারে, মানে হবে। এর সাথে যদি আসেন একটা প্রবণতার জায়গা, যে একজন মানুষ যার প্রবণতাটাই হচ্ছে অপরাধ এবং অপরাধকে, অপরাধীদের তার নির্দেশে পরিচালিত তার যে সাঙ্গপাঙ্গ দুষ্টু ছেলেরা, তাদের যে অপরাধ সেগুলোকে ঢাকা দেওয়া, এবং সেটা করতে গিয়ে একের পর এক তথ্য প্রমাণকে লোপাট করা। এই ঘটনাতেও কিন্তু ওই তথ্য প্রমাণ নথি সেই জায়গাতে গিয়ে কিন্তু আটকাচ্ছে জিনিসটা। খেয়াল করে দেখুন, অভয়া আরজিকর কাণ্ড, মর্মান্তিক সেই ঘটনাতে কোথায় গিয়ে আটকাচ্ছে? তথ্য প্রমাণ লোপাট। আর সেই তথ্য প্রমাণ লোপাটের পিছনে কে? স্বাস্থ্যমন্ত্রী তখন কে? পুলিশ মন্ত্রী তখন কে? এই প্রশ্নগুলোতে এসে আটকে যাচ্ছে। কার সাথে কার সাথে ফোনে কথোপকথন হয়েছিল, এই সমস্ত প্রশ্নগুলোতে এসে সমস্ত মানুষের জিজ্ঞাসাগুলো আটকে যাচ্ছে। আর তারপরে আসুন ওই ভোটের আগের আইপ্যাক ইডি কাণ্ড, সেখানেও এগুলো যদিও মানুষের চোখের আড়ালে ঘটেছে, সেটা চোখের সামনে ঘটেছে, সমস্ত দেশের মানুষের চোখের সামনে ঘটেছে। একজন সিটিং মুখ্যমন্ত্রী একটি দেশের তদন্তকারী এজেন্সির একটি তদন্তের মধ্যে ঢুকে গিয়ে প্রতীক জৈন, আইপ্যাকের কর্ণধার, তৎকালীন তৃণমূল কংগ্রেসের দায়িত্বে তারা ছিলেন, তার বাড়িতে প্রথমে ঢুকে যান, ফাইল, সবুজ ফাইল, সেই সবুজ ফাইল এবং ল্যাপটপ, ফোন, এই সমস্ত নিয়ে বেরিয়ে আসে। তার সাথে সাথে তারপরে ছুটতে থাকে তার সঙ্গে থাকা যে টিম প্রশাসনের, সেখানে ডিজি, সিপি, মুখ্য সচিব, এই সমস্ত, সঙ্গে আরো পুলিশের এবং প্রশাসনের সমস্ত কর্তা ব্যক্তিরা। এই মামলা বা মাঝখানে একটু বলেনি, সেটা আবার যাই হচ্ছে সল্টলেকের সেই অফিসে, ইডি যেখানে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছিল আইপ্যাক দপ্তরে, সেখান থেকে বান্ডিল বান্ডিল নথি নিয়ে, তার কোন একজন পুলিশ কর্মচারী হতে পারে বা অন্য কেউ হতে পারে, একটি গাড়ির মধ্যে ভরে দেওয়া হয়। সেই গাড়ির নাম্বার প্লেটটিও নাকি জাল, যদিও সেখানে একটি নাম্বার দেখা গেছিল। দীর্ঘক্ষণ অপেক্ষা করে সেখানে তিনি কি করলেন সেটা পরবর্তীকালে জানবার জন্য যখন তদন্ত এগোতে লাগলো, জানা গেল সেখানকার সিসিটিভি ফুটেজ পুলিশ নিয়ে চলে গেছে। আবার সেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা কে করছে? একজন ব্যক্তি তো বটে, প্রথম কথা, সিটিং একজন মুখ্যমন্ত্রী। এর সঙ্গে যদি জুড়ে দেন সারদা কাণ্ড, এর সাথে যদি জুড়ে দেন সেই মদন মিত্র, তিনি আবার সেই প্রসঙ্গগুলোকে উস্কে দিলেন, একরকম বলা যায় যে এই অপরাধ প্রবণতার যে জায়গাগুলো, যে সেই ডেলোর বাংলো, সেই রোজ ভ্যালি, সুদীপ্ত সেন, এই সব উঠে আসলো। তো এখন মারপিটটা তো দুজনে করেছিলেন বাপু, সিপিএম আর তৃণমূল কংগ্রেস। এখন যারা খুব প্রিয় বন্ধু, সঙ্গে কংগ্রেস, এখন কে কার কাছে মুখ দেখাবে? তৃণমূল কংগ্রেসটাই প্রায় আর নেই, ওদিকে কংগ্রেস এখানে প্রায় অস্তিত্বহীন হয়ে এই টিম করে আছে। ওদিকে বামফ্রন্টের সিপিএম, সেও এখন এই সমস্ত রকম পার্সপেক্টিভের মাঝখান থেকে বিভিন্ন সংখ্যালঘু এলাকায় গিয়ে মিটিং টিটিং করে একটু প্রায় অক্সিজেন পাওয়ার মতো একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছিল। এই ঘটনাতে একটা বিষয় তো পরিষ্কার, যে কোন রকম প্ররোচনা ছিল না, কোন রকমের প্ররোচনা ছিল না। সেই রিপোর্টেই পরিষ্কার যে বামফ্রন্ট সরকার সেখানে গুলিটা চালিয়েছে। এবং তার থেকে একটা বড় জিনিস, সেটা হচ্ছে ওই মমতা বন্দ্যোপাধ্যায় ওই কমিশনের সাক্ষ্য পর্যন্ত দিতে যাননি। তাহলে এই সব কিছু কোন দিকে ইঙ্গিত করে?
আগস্ট মাসের 8 তারিখ কিন্তু সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে আইপ্যাক কেসের হিয়ারিং। এর মাঝখানে আরো কিছু কি ঘটতে পারে? এই অধিবেশনেই কি আমরা আরো কিছু চমক দেখতে পারি? সেই সমস্ত জিনিস তো আমাদের নজর থাকবে সেগুলোর উপরে। আর আপনাদের নজর থাকুক মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আর আপনারা একটু লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইবটা করুন, নোটিফিকেশন অন রাখুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। বন্দে মাতারাম, নমস্কার।